নির্বাচন শেষ, ব্যালট বাক্স সিল হয়েছে, ফল ঘোষণা হয়েছে, নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মাথায় ঘুরছে না? সত্যিই কি শুধু ভোটেই রাষ্ট্র চলে, নাকি ভোটের বাইরেও, ক্যামেরার বাইরে, মঞ্চের বাইরে আরও একটা অদৃশ্য শক্তি সুতো টানে? আজ আমরা কথা বলবো সেই শব্দটা নিয়ে, যেটা এখন রাজনীতির আড্ডায় আগুন ধরায়। তা হলো ডিপ স্টেট। এটা কি নিছক ষড়যন্ত্র তত্ত্ব, নাকি বাস্তব রাজনৈতিক কাঠামোর এক অন্ধকার স্তর? চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথমে একটা সহজ প্রশ্ন। আপনি যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠান, তারা কি রাষ্ট্রের সব সিদ্ধান্ত নিজেরা নেন? সংবিধান বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবতা বলবে না, পুরোটা না। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা না। রাষ্ট্র মানে প্রশাসন, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, কৌশলগত দপ্তর, বড় কর্পোরেট স্বার্থ, এমনকি আন্তর্জাতিক অর্থদাতাদের চাপ। এই পুরো জালটাই রাষ্ট্র কাঠামো। এখন ভাবুন, নির্বাচন হলো, সরকার বদল হলো, কিন্তু এই কাঠামোর কতটা বদলালো? সচিবালয়ের ফাইল কি বদলালো? গোয়েন্দা নেটওয়ার্ক কি বদলালো? বড় ব্যবসায়িক চুক্তির দিক কি হঠাৎ উল্টে গেল? এখানেই আসে ডিপ স্টেট ধারণা। ডিপ স্টেট মানে কোনো গোপন অফিস না, কোনো কালো কাচের ঘর না। এটা একটা নেটওয়ার্ক, একদল প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা সরাসরি নির্বাচিত না হয়েও রাষ্ট্রের নীতি, নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক দিক নির্দেশনায় গভীর প্রভাব ফেলে। রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র, দৃশ্যমান সরকারের নিচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কিভাবে কাজ করে? প্রথম কৌশল ধারাবাহিকতা। রাজনীতিবিদরা 5 বছর পরপর আসে, কিন্তু শীর্ষ আমলারা, নিরাপত্তা স্থাপনা, কৌশলগত দপ্তরের কর্মকর্তা, তারা দশকের পর দশক থাকেন। নীতির খসড়া তাদের হাতেই তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলেই সই করেন, যেটা তিনি নিজে লেখেননি। দ্বিতীয় কৌশল তথ্যের নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা প্রতিষ্ঠান যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সিদ্ধান্তও সেই তথ্যের উপরে দাঁড়ায়। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে দিক নির্দেশ। তৃতীয় কৌশল অর্থনৈতিক প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, অস্ত্র ব্যবসা, জ্বালানি চুক্তি, এগুলো কেবল অর্থনীতি না, এগুলো কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র যদি কোনো বড় ঋণের উপরে নির্ভরশীল হয়, তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতা সীমিত হয়ে যায়। আর সেই সীমাবদ্ধতার ভেতরেই ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়। চতুর্থ কৌশল সংকটের ব্যবহার। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা, এই মুহূর্তগুলোতে কে স্থিতিশীলতার কথা বলে সামনে আসে? কখনো দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে একটি নির্দিষ্ট শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কে ডেরিন ডেভলেট শব্দটি আলোচনায় আসে। অভিযোগ ছিল সামরিক বেসামরিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকেও সিদ্ধান্ত প্রভাবিত করত। মিশরেও একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা পর্যন্ত ডিপ স্টেট শব্দ ব্যবহার করেছেন প্রশাসনিক প্রতিরোধ বোঝাতে। তবে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, ডিপ স্টেট মানেই সব কিছু ষড়যন্ত্র না, সব অদৃশ্য প্রভাবই দুষ্টচক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার, পেশাদার আমলাতন্ত্র দরকার, নিরাপত্তা কাঠামো দরকার। কিন্তু যখন সেই কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন শুরু করে, তখনই সেটা সমস্যা। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ একটি উপনিবেশ উত্তর রাষ্ট্র। প্রশাসনিক কাঠামোর বড় অংশ ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। রাজনৈতিক নেতৃত্ব বদলেছে, কিন্তু আমলাতান্ত্রিক সংস্কৃতি অনেকাংশে একই থেকে গেছে। ফলে ক্ষমতার কেন্দ্র শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না। আমাদের ইতিহাসে সামরিক শাসন এসেছে, রাজনৈতিক অস্থিরতা এসেছে, বড় বড় কর্পোরেট স্বার্থ রাজনীতির সঙ্গে জড়িয়েছে, আন্তর্জাতিক সংস্থার প্রভাব থেকেছে। ফলে এখানে ডিপ স্টেটের মতো নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা
অস্বীকার করা যায় না। তবে সতর্কতা জরুরি। সব ব্যর্থতার দায় ডিপ স্টেট বলে ঝেড়ে ফেলাও বিপজ্জনক, কারণ এতে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহিতা হারিয়ে যায়। আবার সবকিছু কেবল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত, এমন ভাবাও সরলীকরণ। নির্বাচনের পর এখন যখন নতুন সরকার কাজ শুরু করেছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিদ্ধান্ত কে নেয়? মন্ত্রী নাকি মন্ত্রণালয়ের স্থায়ী কাঠামো? জনগণের ইচ্ছা নাকি শক্তিশালী স্বার্থগোষ্ঠী? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, একটি দুর্বল গণতন্ত্রে অদৃশ্য প্রভাবের ঝুঁকি বেশি থাকে। কারণ দুর্বল রাজনৈতিক দল, দুর্বল সংসদীয় নজরদারি, দুর্বল গণমাধ্যম, এই তিনের ফাঁকে অপ্রাতিষ্ঠানিক শক্তি জায়গা করে নেয়। যেখানে রাজনৈতিক নেতৃত্ব শক্ত, স্বচ্ছতা বেশি, জবাবদিহিতা কার্যকর, সেখানে ডিপ স্টেটের জায়গা কমে যায়। যেখানে ব্যক্তিকেন্দ্রিক শাসন, অভ্যন্তরীণ গণতন্ত্রহীন দল আর ক্ষমতার কেন্দ্রীকরণ, সেখানে অদৃশ্য নেটওয়ার্ক সহজেই প্রভাব বিস্তার করে। ডিপ স্টেট কোনো ভূতের গল্প না, কিন্তু আবার সব সমস্যার অলৌকিক ব্যাখ্যাও না। এটা একটা রাজনৈতিক বাস্তবতার সম্ভাব্য রূপ, যেখানে ক্ষমতার আনুষ্ঠানিক কাঠামোর বাইরে অনানুষ্ঠানিক শক্তি জন্ম নেয়। নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠিত হয়ে গেছে, কিন্তু গণতন্ত্র কেবল ভোটে শেষ হয় না। গণতন্ত্র টিকে থাকে স্বচ্ছতায়, জবাবদিহিতায় এবং নাগরিক সচেতনতায়। প্রশ্নটা তাই আপনার কাছে, আপনি কি শুধু 5 বছরে একদিন ভোট দিতে চান, নাকি জানতে চান আপনার রাষ্ট্র আসলে কে চালায়? কারণ রাষ্ট্র যদি আমার না হয়ে আমাদের না হয়, তাহলে ডিপ স্টেট হোক বা না হোক, ক্ষমতা সব সময় কিছু অদৃশ্য হাতের দিকেই ঝুঁকে থাকবে। আর সেই অদৃশ্য হাতের গল্পটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্র।